তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সরল সুদ কষার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। ইতিপূর্বে আমরা সরল সুদ কষার উপর একটা ছোট্ট ভিডিও করেছি, কিন্তু সেখানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক বা শর্ট কোশ্চেন যেটাকে আমরা বলি সেই ধরনের কোনো অঙ্কের উদাহরণ আমি দেইনি। আজ এই ভিডিওটাতে মূলত সেই ধরনের অঙ্কগুলো কিছু অঙ্ক আমি করে দেখাচ্ছি, যা বেশিরভাগই বইয়ের বাইরে। বইয়ের অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা চেষ্টা করবে। আর যেটা হবে না, আমি আগেও বলেছি, স্কুল খুললে সেই কনফিউশনগুলো, তোমাদের মনের মধ্যে যে সংশয়টা থাকবে, সেটা আমি দূর করার চেষ্টা করব। তাহলে আসো আমরা শুরু করি। বোর্ডে একটা অঙ্ক আমি অলরেডি টুকে রেখেছি, অঙ্কটা একটু পড়ে শোনাচ্ছি। বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ঋণ দেন। বিমলবাবু প্রথম ব্যক্তি অপেক্ষা দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে 960 টাকা বেশি সুদ পান। বিমলবাবু কত টাকা ঋণ দিয়েছিলেন? এই অঙ্কটা আমরা করতে চেষ্টা করি। ধরি ওই ব্যক্তি বিমলবাবু প্রথম ব্যক্তিকে x টাকা ধার দেন। সুতরাং দ্বিতীয় ব্যক্তিকে ধার দেন 2x টাকা। সুতরাং তিনি মোট ঋণ দেন 3x টাকা। সুতরাং শর্তানুসারে 2x into 4 into 8 by 100, না 8 হবে না, 10, শুধু 10। 2x into 4 into 10 by 100 minus x into 4 into 8 by 100 equal to 960 or 80x by 100 minus 32x 32x by 100 equal to 960। সুতরাং এই 48x by 100 equal to 960। আমরা 12 দিয়ে যদি কাটি, 24 দিয়ে যদি কাটি, তাহলে এটা 2, 24 দিয়ে এটাকে কাটলে 4 24 96, তাহলে 40, 2 দিয়ে এটাকে কাটলে 20। সুতরাং x ইকুয়াল টু 2000। ঠিক আছে? সুতরাং বিমলবাবু মোট ঋণ দেন ইকুয়াল টু 3 গুণ 2000 টাকা ইকুয়াল টু 6000
আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আমি একটু পড়ে আবার শোনাচ্ছি। এক ব্যক্তি তার সঞ্চয়ের এত টাকার একটি অংশ ব্যাংকে, অপর অংশ পোস্ট অফিসে জমা রাখেন। ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% ও 8%। তিনি যদি সমস্ত টাকা ব্যাংকে রাখতেন, আচ্ছা রাখতেন, তবে তিনি বছরে আরো 500 টাকা বেশি সুদ পেতেন। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আচ্ছা একটু ওই ব্যক্তি ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। সুতরাং তিনি পোস্ট অফিসে রাখেন 57,000 মাইনাস X টাকা। সুতরাং শর্তানুসারে 57,000 মাইনাস 10 গুণ 10 গুণ 1 বাই 100 মাইনাস x ইন্টু 10 ইন্টু 1 বাই 100 প্লাস 5,700 মাইনাস x ইন্টু 8 ইন্টু 1 বাই 100 ইকুয়াল টু 500। और তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, মাইনাস 10x বাই 100 যোগ 8x হবে মাইনাস 1 2 3 7 8 56 6 হাতে 5 5 8 40 আর 5 45 বাই 100 इक्वल टू 500। और माइनस 100 যদি আমরা লসাগু করি তাহলে উপরে হচ্ছে 2x প্লাস 4 5 6 0 इक्वल टू 500 माइनस 5,700 और माइनस 2x प्लस 4,56,000 बाई 100 इक्वल टू 56,000 तो कत 5,200 और 2x इक्वल टू 5 2 4টা 0
-456,000 और 2x इक्वल टू 3টা 0 1 2 3 6 আছে কত হলে 10 হবে 4 হলে হাতে 1 5 রেখে 6 6 আছে কত হলে 12 হবে 6 হলে হাতে হলো 1 তাহলে 5 5 মিলে গেল। সুতরাং x ইকুয়াল টু 32,000। ওই ব্যক্তি ব্যাংকে 32,000 টাকা জমা রেখেছিলেন। সুতরাং ওই ব্যক্তি ব্যাংকে 32,000 টাকা জমা রেখেছিলেন। সুতরাং তিনি পোস্ট অফিসে রাখেন ইকুয়াল টু 57,000 বিয়োগ 32,000 টাকা ইকুয়াল টু 1,020,30,5,2 টাকা। এই অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি। রহিম একটি ব্যাংক থেকে বার্ষিক 5% সরল সুদে কিছু টাকা ঋণ নেয়। ওই একই দিনে শ্যাম একই ব্যাংক থেকে আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। 2 বছর বাদে রহিমের কাছ থেকে ব্যাংক মোট যে পরিমাণ টাকা ফেরত পায়, 3 বছর বাদে ব্যাংক শ্যামের কাছ থেকেও ওই একই পরিমাণ অর্থ ফেরত পায়। রহিম ও শ্যামের ঋণের অনুপাত কত? এখানে লক্ষ্য করো, রহিমের ক্ষেত্রে সুদের হার 5%-এর উল্লেখ থাকলেও শ্যামের ক্ষেত্রে সুদের হারের কোনো উল্লেখ নেই। যেহেতু তারা একই ব্যাংক থেকে সুদ নিয়েছে, তাই তাদের সুদের পরিমাণ এক্ষেত্রে ধরে নিতে হবে যে একই আছে, অর্থাৎ 5%ই আছে। ধরি রহিম ব্যাংক থেকে x টাকা ঋণ গ্রহণ করেছিল এবং শ্যাম ব্যাংক থেকে y টাকা ঋণ গ্রহণ করেছিল। সুতরাং রহিম ব্যাংককে ফেরত দেয়, রহিমের আসল হচ্ছে x টাকা প্লাস রহিম x টাকার 2 বছরের সুদ হবে x ইন্টু 2 ইন্টু 5 বাই 100 টাকা, তাহলে ইকুয়াল টু 10 11x বাই 10 টাকা। শ্যাম ব্যাংকে ফেরত দেয়, শ্যাম ঋণ গ্রহণ করেছিল y টাকা, y টাকার 3 বছরের সুদ y ইন্টু 3 ইন্টু 5 বাই 100 টাকা, এটা 20 ইকুয়াল টু 20 23
23y বাই 20 টাকা। সুতরাং শর্তানুসারে 11x বাই 10 ইকুয়াল টু 23y বাই 20। সুতরাং 22x ইকুয়াল টু 23y। সুতরাং x বাই y ইকুয়াল টু 23 বাই 22। সুতরাং x is to y equal to 23 into 22 লিখতে হবে। সুতরাং রহিম ও শ্যামের ঋণের অনুপাত 23:22। আরও একটা অঙ্ক, যদি আসল a/x টাকা, সববৃদ্ধিমূল s টাকা, সময় x বছর হয়, সুদের হার কত? তো সুদের হার বের করার সূত্রে আমরা জানি আমাদের সুদ প্রয়োজন। এখান থেকে আমরা সুদ কী করে পাবো? সুদ আমরা পাবো সববৃদ্ধিমূল থেকে যদি আমরা আসল বাদ দিই, সুদ ইকুয়াল টু s মাইনাস a বাই এক্স। এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে সুতরাং সুদের হার ইকুয়াল টু সুদ গুণ 100 s মাইনাস a বাই এক্স, সুদ গুণ 100 বাই আসল গুণ সময়। আসল হচ্ছে আমাদের a বাই এক্স গুণ সময় হচ্ছে আমাদের এক্স। তাহলে 100 sx মাইনাস a বাই sx মাইনাস a বাই a। সরি, এটাকে একটু মুছে নিলাম আমরা। ইকুয়াল টু 100 s মাইনাস a বাই এক্স বাই a ইকুয়াল টু 100 বাই s বাই a মাইনাস a বাই ax ইকুয়াল টু 100 s বাই a মাইনাস 1 বাই x। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সুদের হার। আরও একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। কোনো একটা টাকা 8% সুদে যদি 2 বছরের জন্য নেওয়া হয়, আর প্লাস 5% যদি সুদ হয়, তাহলে 200 টাকা বেশি সুদ হয়। এক্ষেত্রে মূলধনটা কত ছিল? তাহলে আমরা আসলটা ধরে নিলাম। ধরি মূলধন x টাকা, ঠিক আছে। সুতরাং শর্তানুসারে x ইন্টু r প্লাস 5 ইন্টু 2 বাই 100 মাইনাস x ইন্টু r ইন্টু 2 বাই 100 ইকুয়াল টু হবে আমাদের 200। আর
আমরা যদি এখানে 100 আমরা লসাগু করি তাহলে হচ্ছে এটা 2xr প্লাস 10x 2xr প্লাস 10x माइनस 2xr इक्वल टू 200 और 10x इक्वल टू হচ্ছে 2 এর পরে 4টা শূন্য, সুতরাং x ইকুয়াল টু 2000। তাহলে মূলধনটা ছিল 2000 টাকা। এখানে আরও একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, বার্ষিক x% সরল সুদের হারে x বছরে কোনো মূলধনের সুদ যদি n গুণ হয় তাহলে x এর ভ্যালুটা কি বা x এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটা কেমন হয়, ধরি মূলধন p টাকা, সুতরাং শর্তানুসারে এ পি এন ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইন্টু এক্স বাই 100, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু 100n, সুতরাং এক্স ইকুয়াল টু √100n। এখানে প্লাস মাইনাস হবে না, এই কারণে মাইনাসটা হবে না কারণ মূলধন ঋণাত্মক হতে পারে না, তাই এক্ষেত্রে ভ্যালুটা পজিটিভ বা ধনাত্মক। এখানে আরও একটি অঙ্ক আছে বোর্ডে, এই অঙ্কটা একটু অন্যরকম, ভালো করে এই অঙ্কটাকে কিন্তু বুঝতে হবে। আমি অঙ্কটা অলরেডি বোর্ডে করে রেখেছি, আমি তোমাদেরকে বোঝাবো। পাশে একটা লেখচিত্রও দেখতে পাচ্ছ। সরল সুদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার এবং মোট সুদ ধ্রুবক থাকলে আসল সময়ের যে লেখচিত্র হবে সেটা কীরূপ, আমরা আগে তাদের সম্পর্কটা বের করার চেষ্টা করি, তারপরে আমরা লেখচিত্রে যাব। আমরা এখানে আসল পি টাকা আমরা ধরে নিলাম, সুদের হার r% ধ্রুবক প্রশ্নে বলা আছে, সময়টা আমরা টি বছর ধরে দিলাম, সুদ আয় এটাও ধ্রুবক, মোট সুদ ধ্রুবক এটা বলা আছে। আমরা জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এখান থেকে আমরা পেতে পারি পিটি ইকুয়াল টু আই গুণ 100/r। এখানে লক্ষ্য করো আইটা যদি ধ্রুবক হয় আরটাও ধ্রুবক প্রশ্নে বলা আছে, গুণফল, তাহলে এখানে সবই ধ্রুবক। 100 একটা সংখ্যা, এটাও ধ্রুবক, আই ধ্রুবক প্রশ্নে বলা আছে, আর ধ্রুবক প্রশ্নে বলা আছে, তাহলে টোটালটাই হচ্ছে একটা ধ্রুবক, তাহলে গুণফল ভাগফল সবই ধ্রুবক হবে, তাহলে পিটি ইকুয়াল টু ধ্রুবক। এবার একটু ভালো করে বুঝতে হলে আমরা যদি ভৌতবিজ্ঞানে যাই, তোমাদের ভৌতবিজ্ঞানে গ্যাসের ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখবা বয়েলের সূত্র আছে। বয়েলের সূত্রে যেটা বলা আছে যে কোনো পরিমাণ গ্যাসের আয়তন তার কি হচ্ছে চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমবে, আয়তন বাড়াতে হলে চাপকে কমাতে হবে। সেখান থেকে আমরা তার বয়েলের সূত্রে গাণিতিক রূপ আমরা দেখতে পাই পিভি ইকুয়াল টু ধ্রুবক। লক্ষ্য করো ওখানে পিভি ইকুয়াল টু ধ্রুবক, পিটি ইকুয়াল টু ধ্রুবক। সেখানে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, তোমরা ভৌতবিজ্ঞান বইতে দেখবে সেই লেখচিত্রটা এরকম, এটাকে বলে সমপরাবৃত্ত। আর একটু বলি যেটা এখনো তোমাদের করানো হয়নি, তোমাদের আরও একটা চ্যাপ্টার আছে ভেদ, সেখানে দেখবে যদি দুটো রাশির গুণফল ধ্রুবক হয় তখন সেটা হচ্ছে আমাদেরকে বলি সরল সম্পর্ক বা সরল ভেদে আছে। সরি আমি ভুল বলছি, দুটি রাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে রাশি দুটা সবসময়ের জন্য ব্যস্ত ভেদে থাকে। কীরকম আমি একটু বলছি, এ যদি একটা রাশি হয়, বি যদি আরেকটা রাশি হয়, তাহলে ব্যস্ত ভেদে থাকলে 1/b, তাহলে সুতরাং এ ইকুয়াল টু এখানে একটা ভেদ ধ্রুবক আসবে কে ইন্টু 1/b, সুতরাং এ বি ইকুয়াল টু কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি দুটি রাশি তারা পরস্পর ব্যস্ত ভেদে থাকে তাহলে তাদের গুণফল ধ্রুবক হয়। আবার
আবার ওই দুটি রাশি মনে করো এ এবং বি, এরা যদি সরল ভেদে থাকে তাহলে এ সমানুপাত বি, এ ভ্যারিজেস বি, তাহলে সুতরাং এ ইকুয়াল টু কে বি, সুতরাং এ বাই বি ইকুয়াল টু কে। তাহলে দেখতে পাচ্ছ তারা যদি সরল ভেদে থাকে তাহলে তাদের কি হচ্ছে, তাহলে তাদের ভাগফলটা ধ্রুবক হচ্ছে। কিন্তু একটু আগে আমি বললাম যদি তারা ব্যস্ত ভেদে থাকে তাহলে গুণফল ধ্রুবক হচ্ছে। আমাদের এখানে গুণফল ধ্রুবক, তাহলে কি হচ্ছে, এরা এই যে পি এবং টি আমাদের আসল এবং সময় এরা পরস্পর ব্যস্ত ভেদে আছে। তাহলে সেখান থেকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটা এরকম হবে। আর এই লেখচিত্রটা তোমাদের জানার জন্য বললাম, এরকম একটা অন্য আরও অঙ্কও থাকতে পারে। যদি সরল ভেদে থাকে দেখা যায় ভাগফল যদি ধ্রুবক হয় তখন লেখচিত্রটা এই ধরনের হবে। এটা ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তখন আমরা এই ধরনের কোনো লেখচিত্র পাব। বোর্ডে আরও একটি অঙ্ক আছে এবং অঙ্কটা অলরেডি আমি করে রাখছি। অঙ্কটার ভাষা অত্যন্ত জটিল, অঙ্কটা ছোট অঙ্ক কিন্তু অত্যন্ত জটিল এবং খুব ভালো অঙ্ক। তোমাদেরকে বুঝিয়ে বলছি। এখানে বলছে যদি এক্স ওয়াই এ এবং ওয়াই জেড এর একই সুদের হারে ও একই সময়ের ব্যবধানে সরল সুদ হয়, এই যে এইটা হচ্ছে মেইন কথা, সরল সুদ হয়। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে ওয়াই টাকার সুদ হচ্ছে এক্স টাকা এবং জেড টাকার সুদ হচ্ছে ওয়াই টাকা। আমি আবারও বলছি, নির্দিষ্ট সুদের হারে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওয়াই টাকার সুদ এক্স টাকা এবং জেড টাকার সুদ ওয়াই টাকা। অত্যন্ত বোঝাটা অত্যন্ত জটিল। আমি আরও একবার বলছি, এই পুরো জিনিসটার মধ্যে এই সুদ কথাটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাষাটা বোঝা। এখানে যেটা প্রশ্নে বলতে চাইছে সেটা হচ্ছে ওয়াই টাকার সুদ এক্স টাকা এবং জেড টাকার সুদ ওয়াই টাকা, এক্ষেত্রে সুদের হার এবং সময় নির্দিষ্ট। তাহলে এই যে তিনজন এক্স ওয়াই জেড, একজন সুদ, একজন আসল, আবার কখনো সে সুদের হার, এই ক্ষেত্রে সে আসল, আবার এর ক্ষেত্রে এই দুজনের ক্ষেত্রে সে হচ্ছে কিন্তু সুদ। প্রথম ক্ষেত্রে ওয়াই আসল হলেও দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই কিন্তু সুদ। তাহলে দেখা যাক, আমরা এখানে ধরি সময় টি বছর, সুদের হার R%। এটা প্রথম দ্বিতীয় দুই ক্ষেত্রেই সময় টি, সুদের হার R%, কারণ প্রশ্নে পরিষ্কার বলা আছে একই সুদের হারে একই সময়ের ব্যবধানে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় যত, দ্বিতীয় ক্ষেত্রেও সময় একই। প্রথম ক্ষেত্রে সুদের হার যত, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার একই। এবার আমরা অঙ্কটার দিকে আসি। আগেই বলছি আসল ওয়াই টাকা, সময় টি বছর, সুদের হার R%, সুদ এক্স টাকা। আমরা এটা দেখে লিখলাম এবং তোমরা জানো আই ইকুয়াল টু, একটু ভুল হয়েছে এখানে, এটা ওয়াই হবে না, এটা তোমরা জানো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আসল পি এর মান হচ্ছে ওয়াই আর তোমার টি তো টি 100। এখানে সুদ যেহেতু এক্স টাকা তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই আর টি বাই 100। দ্বিতীয় ক্ষেত্রে আসল জেড টাকা, সময় টি বছর, সুদের হার R%, সুদ ওয়াই টাকা। তাহলে আমরা জানি ওয়াই ইকুয়াল টু পি আর টি বাই 100, পি এর মান জেড, আর টি তো আছে 100, আর এখানে সুদ হচ্ছে ওয়াই টাকা। তাহলে আমরা এখানে দুটো সম্পর্ক পেলাম, এই একটা, এই একটা। এখন যদি 1 নংকে 2 নং দিয়ে আমরা ভাগ করি তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই আর টি বাই 100 বাই জেড আর টি বাই 100। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, আমাদের থাকলো এক্স ওয়াই বাই ওয়াই জেড। সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড এক্স, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ক্রমিক সমানুপাত। তোমরা প্রশ্ন করতেই পারো এক্স ওয়াই জেড যদি কী করে বুঝবো এই ক্রমিক সমানুপাতে। এটা তোমাদের অনুপাত সমানুপাতে এই ব্যাপারটা আছে, তবু একটু আমি এখানে এটা বোর্ডটা মুছে নিয়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একটা ছোট্ট খুব নিচু ক্লাসের অঙ্কের কথা বলছি। ধরো 1 কিলো চালের দাম যদি 50 টাকা হয়, 4 কিলো চালের দাম কত, এটা তোমরা সবাই পারবা 200 টাকা। কিন্তু আমি যদি এই প্রশ্নটাকে অন্যভাবে বলি যে 1 কিলো চালের দাম যদি 50 টাকা হয় তাহলে 4 কিলো ডালের দাম কত, এই অঙ্কটা করা যাবে। কেন করা যাবে না? কারণ
কেন করা যাবে না বা কখন করা যাবে? স্বাভাবিকভাবে এই অঙ্কটা করা যাবে না। হ্যাঁ, করা যাবে যদি চালের দাম এবং ডালের দামের মধ্যে কোনো সম্পর্কের কথা বলা থাকে। যেমন মনে করো আমি বলছি বানিয়ে 1 কিলো চালের দাম 50 টাকা, প্রতি কিলো ডালের দাম প্রতি কিলো চালের দ্বিগুণ হলে 4 কিলো ডালের দাম কত? এক্ষেত্রে তোমরা অঙ্কটাই করতে পারবা, মুখে মুখে করতে পারবা যে 4 কিলো চালের দাম 4 কিলো ডালের দাম 400 টাকা। অঙ্কটা কেন করতে পারলাম? ওই যে চাল এবং ডালের মধ্যে একটা সম্পর্ক ছিল বলে বা সম্পর্কের কথা আমরা বলছি বলে অঙ্কটা আমরা করতে পারছি, মুখে মুখেই করতে পারছি। অর্থাৎ এই ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা ঠিকভাবে বুঝে নেওয়া। যেরকম এর আগের অঙ্কটাতে, আমাদের সরল সুদ কষার অঙ্কটাতে এই ব্যাপারটা ছিল, ঠিকভাবে বোঝা। আমি বোর্ডে একটু তোমাদেরকে বোঝাচ্ছি। এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত যদি সি হয়, অর্থাৎ এর সাথে যেরকম বীজ সম্পর্ক আছে আবার সির সাথেও বীজ সম্পর্ক আছে, এই ধরনের সম্পর্কগুলোকে আমরা বলি ক্রমিক সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু এসি, যেটা একটু আগের অঙ্কটাতে ঠিক এই ধরনের একটা সম্পর্ক তোমরা দেখতে পাইছো। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, অনেক যে পাটিগণিতের সাথে বীজগণিতের, এমনকি পাটিগণিতের সাথে ভৌতবিজ্ঞানেরও অনেক সম্পর্ক আছে যদি সেটা ঠিকঠাকভাবে বোঝা যায়। আর একটা কথা না বললেই নয়, এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই সরল সুদ কষা সংক্রান্ত যে আগে একটা ভিডিও তোমরা ছাড়া হয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখবা। ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা যদি দেখো তাহলে সব ঠিকঠাকভাবে বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। অর্থাৎ যখন তোমরা দেখবে প্রথম সরল সুদ কষার ভিডিওটা দেখে তারপরে এই সরল সুদ কষার দ্বিতীয় ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর একটু বলি, এখানকার বেশিরভাগ অঙ্কই আমি বইয়ের বাইরে থেকে নিয়েছি, ইচ্ছে করে নিয়েছি, কারণ বইয়ের অঙ্কগুলো যাতে তোমরা এই বন্ধের মধ্যে নিজেরা করতে পারো, ওটা হোম টাস্কের মতো। আর আমি আগেও বলছি, আবারও বলছি, যদি কোনো অঙ্কে কোনো সংশয় থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, প্রয়োজনে আমি ভিডিও করব, অথবা স্কুল খুললে ক্লাসে গিয়ে বললে আমি সেই অঙ্কগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমাদের মনের মধ্যে যে সংশয় সেটা দূর করার চেষ্টা করব। আগের সরল সুদ কষা অঙ্কের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।